গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমো ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। এতে ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রয়োজনীয় এই মানবিক সহায়তা বহনকারী নৌবহরটি ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় এর অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে ফিলিস্তিনের সাধারণ জনগণ জীবন মর্যাদা এবং জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ সরকার ও জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে। পরে বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে আটককৃত সব মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। রংপুরে গত 2 মাসে অ্যানথ্রাক্স রোগে মারা গেছে শতাধিক গরু। শুধু তাই নয়, এই রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পশুবাহিত এই রোগ অনেকটা অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে। রংপুর ছাড়াও এই রোগ ছড়িয়ে পড়েছে মেহেরপুর সহ কয়েক জেলায়। গত 2 মাসে অ্যানথ্রাক্সের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে রংপুরে। এ সময়ে মারা গেছে আক্রান্ত শতাধিক পশু। আর পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। হাতে খালি খাই যায় তারপর ফুসি উঠলো। এই ফুসি উঠার পরে যে সরে যায়, যে বেশি হয়ে গেল, ঘামাচির মতো একটু একটু ওটা দেখা গেছে। তারপরে দিয়ে আমি একদম এতটাই অসুস্থ হয়ে যাই যে এখানে ফসকার মতো হয়ে যায়। এদিকে মেহেরপুরের 3 উপজেলায় এবার অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন 464 ব্যক্তি। এদের মধ্যে প্রায় সবাই গাংনী উপজেলার। কিন্তু এই রোগ মানব শরীরে সংক্রমণের বিষয়ে পরিষ্কার ধারণা নেই বেশিরভাগ মানুষের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গরু, ছাগল, ভেড়াসহ অন্য প্রাণীর শরীরে ক্ষত তৈরি করে ঢুকে পড়ে ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া। পরে তা আক্রান্ত পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে 3টি উপায়ে: পশুর পরিচর্যাকারীর ত্বকের ক্ষতের মাধ্যমে, আক্রান্ত প্রাণীর শ্বাস প্রশ্বাসে এবং আক্রান্ত পশুর মাংস খাওয়ার মাধ্যমে। গরু, মহিষ, ছাগল, তো এগুলো মেইনলি এগুলো কাটাকাটির সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদেরই ট্রান্সকিউটেনিয়াসলি এটা ওই অর্গানিজমটা আপনার ওই পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে এবং যে রোগটা হয় সেটাকে আমরা কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বলি। অ্যানথ্রাক্স সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ালেও চিকিৎসকরা বলছেন প্রতিরোধে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা। সবচেয়ে বেশি সচেতন হইতে হবে। গরুকে সঠিকভাবে অ্যানথ্রাক্সের ভ্যাকসিনেশন করতে হবে। কোনো কারণে যদি আমরা নিজেরা আক্রান্ত হই তাহলে দ্রুত উপজেলা লেভেল হসপিটালে আসতে হবে এবং চিকিৎসা নিলে এটা দ্রুতই সেরে যায়। ভয়ঙ্কর সংক্রমণ হলেও অ্যানথ্রাক্স প্রতিরোধে পশুকে নিয়মিত টিকা দেওয়া, অসুস্থ পশুর মাংস না খাওয়া, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুর ও গাইবান্ধা জেলায় প্রাণী থেকে মানুষের শরীরে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়লেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে রোগটির বিস্তার ঠেকানো সম্ভব। অ্যানথ্রাক্সের জীবাণু মূলত ছড়ায় আক্রান্ত প্রাণীর মাধ্যমে। এছাড়া আক্রান্ত পশুর স্পর্শ বা অসুস্থ প্রাণীর মাংস থেকেও ছড়াতে পারে রোগটির জীবাণু। অবশ্য বায়ুবাহিত রোগের মতো হাঁচি কাশির মাধ্যমে অ্যানথ্রাক্স ছড়ায় না বলে নিশ্চিত গবেষকরা। রংপুরের কিছু গবাদি পশুতে অ্যানথ্রাক্স রোগ দেখা দেয় মাস 2 আগে, যাতে মারা যায় শতাধিক গরু। মাসখানেক ধরে এই রোগ দেখা যাচ্ছে মানুষের শরীরে। বিষয়টি সরেজমিন দেখতে গত 14 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের 3 সদস্যের একটি দল এলাকা পরিদর্শন করেন। তারা কিছু নমুনাও সংগ্রহ করেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতাই হতে পারে এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। এজন্য কিছু নিয়ম পালনের ওপরও জোর দেন তারা। উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মানুষের যে অ্যানথ্রাক্স হচ্ছে, চর্ম হয় অধিকাংশ ক্ষেত্রেই, তা সেটা আমাদের চিকিৎসকরা সুনির্দিষ্ট চিকিৎসা আছে, ভালো হয়ে যাবে। সেটা কোনো চিন্তার কারণে। তবে যদি অ্যানথ্রাক্স রোগ পুষে রাখা হয় বহুদিন, যদি আপনি গুরুত্ব না দেন, যে কোনো রোগী আর কি,
আপনি গুরুত্ব না দিলে সেটা জটিল অবস্থায় যেতে পারে। তাদের মত, অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কের কিছু নেই। অসুস্থ গরু মারা গেলে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ তাদের। যে কোনো অসুস্থ গবাদি পশু জবাই হচ্ছে কিনা, অসুস্থ হলে তাকে চিকিৎসা করাতে হবে। প্রাণী সম্পদ চিকিৎসক প্রতিটি উপজেলায় পাওয়া যাচ্ছে এখন। আর সেটাকে মানে অসুস্থ হলে জবাই করা যাবে না। বৃষ্টির পানিতে অ্যানথ্রাক্সের যে জীবাণুটা এটা তাজা হয়ে ওঠে, এটা 1 বছর বা 1 বছরের বেশি বেঁচে থাকতে পারে। এর আগে 2010 সালে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 7 জেলার গবাদি পশুতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে অ্যানথ্রাক্স রোগ। পরে তা 5 শতাধিক মানুষের শরীরেও সংক্রমিত হয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই অ্যানথ্রাক্স রোগটি এত দ্রুত কিভাবে বিস্তার ছড়াচ্ছে, এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কি বলা হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, মূলত আসলে স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মানুষকে সচেতন হতে হবে এবং যেসব পশুর শরীরে রোগবালাই আছে সেটি থেকে আলাদা থাকতে হবে এবং সেই গরুগুলো যাতে জবাই করে তারা রান্নাবান্না করে না খায় সেটি আসলে তারা বলছেন। এবং আরেকটি বিষয় বলছেন যে এলাকাতে বেশি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে গরু এবং পশু, অন্যান্য পশুগুলো, সেগুলোকে আলাদা রাখার জন্য পরামর্শ দিয়েছেন এবং সে গরুগুলো যাতে অতি দ্রুত যদি মারা যায় সেকে মাটিতে পুঁতিয়ে রাখতে বলা হয়েছে এবং গরম পানি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আলাদাভাবে তাদেরকে রাখা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় অর্থাৎ 2 শতাধিকের মতো গরু কিন্তু মারা গেছে 2 মাসের ভেতরে। আপনি জানেন যে রংপুরের 3টি উপজেলায় কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে। এর মধ্যে পীরগাছা সব থেকে বেশি, মিঠাপুকুর, কাউনিয়া। আমরা যেটা জেনেছি যে তারাগঞ্জেও কিন্তু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে অনেক মানুষের শরীরে আক্রান্ত হয়েছে, এটি আসলে বলা হচ্ছে। তবে চিকিৎসক কিন্তু বারবার পরামর্শ দিচ্ছেন যে কারণে অ্যানথ্রাক্স আক্রান্ত হচ্ছে, অর্থাৎ পশুর শরীর থেকে মানুষের শরীরে, সে কারণে হচ্ছে যে গরুর যে জবাই করা যে মাংস সেটি যেন না তারা ধরে এবং সেটি যেন না জবাই করে, এতে বলা হচ্ছে। তবে আপনি যে জানেন যে রংপুরের কিন্তু বেশ কিছু হাট রয়েছে, হাটগুলোতে গরু জবাই করা হচ্ছে, সেটি কিন্তু স্বাস্থ্য যে সনদ সেটি কিন্তু কারোই নেই। আমরা অনেকবার ঘুরে দেখেছি অনেক হাটগুলোতে, সেখানে দেখেছি যে যেসব গরু জবাই করা হচ্ছে কোনো ধরনের চিকিৎসকের পরামর্শ কিংবা কোনো স্বাস্থ্য অধিদপ্তরের যে সনদ সেটি কিন্তু তাদের কাছে নেই। না থাকার কারণে কিন্তু তারা দেধারসে গরু জবাই করছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন পশু জবাই করছে। এই পশু থেকে কিন্তু অ্যানথ্রাক্স যে রোগ জীবাণু দেখা যাচ্ছে, এই কষাই যারা গরু জবাই করছে তারা কিন্তু সেটি পাচ্ছে না এবং তারা জানছে না আসলে গরুর ভিতরে রোগ বালাই আছে কিনা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছেন যে কারণে এই অ্যানথ্রাক্স ধরা পড়ছে সে অনুযায়ী এই গরুগুলো যাতে জবাই করা না হয় এবং গরুগুলো যেটি অসুস্থ গরু রয়েছে তার টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন এবং গরুগুলো যদি সুস্থ থাকে এই সুস্থ করার জন্য যেসব কারণ সেটি তারা খুঁজে দেখছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে রংপুর বিভাগের অর্থাৎ 2 জেলায় অর্থাৎ গাইবান্ধা, রংপুরে কিন্তু অ্যানথ্রাক্সের যে আক্রমণ সেটি কিন্তু আকার ধারণ করছে প্রতিদিনই। জি, ধন্যবাদ। নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুর থেকে। বিতর্ক পিছু ছাড়ছে না আমদানি করা সেই ব্রাহ্মা গরুর। মাংস বিক্রির পর সমালোচনা শুরু হয়েছে জবাইয়ের আগেই মারা যায় একটি গরু। যদিও আলোচিত বিক্রেতা খলিল এই অভিযোগ মানেননি। সরকারের কাছ থেকে 5টি গরু নিলামে কেনেন তিনি, বিক্রি করেন 1200 টাকা কেজি দরে। ক্যাব এই দামকে অযৌক্তিক উল্লেখ করে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে। 2011 সালে ব্রাহ্মা জাতে 18টি গরু আমদানি করা হয়, তবে কাগজপত্র না থাকায় তা জব্দ করে শুল্ক বিভাগ। রাখা হয় সাভারের কেন্দ্রীয় প্রজনন ও দুগ্ধ খামারে। 2024 সালে এগুলো নিলামে কেনে সাদিক অ্যাগ্রো। এর মধ্যে 5টি 2024 সালে জুলাই মাসে জব্দ করে দুদক। গেল 24 সেপ্টেম্বর 5টি গরু নিলামে প্রায় 25 লাখ টাকায় কেনে আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। মাংস বিক্রি করেন 1200 টাকা কেজি দরে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটু গরু জবাইয়ের আগেই মারা যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করছেন খলিল। দুদক ছিল, নির্বাহী কর্মকর্তা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল এবং সবচেয়ে বড় কথা হলো যে হাজার হাজার জনগণ ছিল। এই হাজার হাজার জনগণের ভিতরে মনে করেন নাহলে শত শত ক্যামেরা মোবাইল ছিল। কারো মোবাইলে এইটা মানে এই জিনিসটা ধরা পড়ে নাই, ওনার মোবাইলে ধরা পড়ছে। যে উনি বলতো, আমার কথা হলো যে এইগুলো হলো ভিত্তিহীন। ক্যাব বলছে গরুর মাংস 1200 টাকা কেজি গ্রহণযোগ্য নয়। এতে অন্য বিক্রেতারা দাম বাড়াতে উৎসাহিত হবেন। সরকারি নিলামে স্বচ্ছতা আনার পরামর্শ তাদের।
প্রাণী সম্পদ অধিদপ্তরের তদারকির যে দায়িত্ব পশু থেকে আরম্ভ করে যেগুলি আছে সেই জায়গাতে তাদের তদারকির মানে যেই মাত্রায় হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না, যেটার কারণে আমিষের উৎস আমরা মেটাতে গিয়ে অনেক সময় আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছি। নিলামের গরু সরকারি জবাইখানায় প্রস্তুত করে মাংস বিক্রির নিয়ম, তবে খলিল নিজের দোকানের সামনে এসব করেছেন। এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি প্রাণী সম্পদ কর্মকর্তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী মিরপুরে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় বাসে আগুন এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। সকালে এই ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছে গুলশান জোনের ডিসি। জানান, আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে। সকালে মেট্রো রেলের 266 নম্বর পিলারের নিচে এই ঘটনা ঘটে। এ সময় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়, পরে 2 রাউন্ড গুলিও ছোড়া হয়। আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ। এ বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর, গুলি বর্ষণের ঘটনা সহ কিন্তু বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে মিরপুরে। এখন কি পরিস্থিতি দেখছেন এবং এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কি জানতে পেরেছেন? আচ্ছা, এইখানে আমরা এখন ঘটনার একটি অন্যরকম মোড় দেখতে পাচ্ছি। এইখানে আলিফ পরিবহনে যারা এখানে ম্যানেজার বা লাইন ডিরেক্টর আছেন তারা এসেছিলেন, তারা আমাদের বলছেন যে এই ঘটনাটি আসলে একটি চাঁদাবাজির ঘটনা। এর আগেও তাদের এই পরিবহনে গাড়ি চালানোর জন্য চাঁদাবাজি চাওয়া হয়েছিল। 1 মাস 10 দিন আগে ওনাদের এক চেকারকেও হামলা করা হয়েছিল এবং সেই হামলার বিষয়ে ওনারা একটি মামলাও করেছেন। তো এখন আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলছে। যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটিতে আসলে হামলা করা হয়েছে এবং এইখানে মালিক পক্ষ যেটি বলছেন, এই যে সামনে যে 2টি ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্র দিয়ে 2টি গুলি করা হয়েছে ভেতর থেকে বাইরে। এবং এইখানে শ্রমিক অর্থাৎ যে ড্রাইভার ছিল, এই ড্রাইভারের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। ড্রাইভার বলছিলেন যে 2টি পিস্তল নিয়ে এই সন্ত্রাসীরা আসেন এবং 2 রাউন্ড গুলি করেন। এর ভিতরে 1 রাউন্ড গুলি বিস্ফোরিত হয়, আরেক রাউন্ড গুলি বিস্ফোরিত হওয়ার আগে এটি ছিল, তারা থানাতে জমা দিয়েছেন বলে এখানকার ম্যানেজার আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম যে চাঁদাবাজি তো প্রথমবারই হওয়ার কথা, তখন ওনারা বললেন যে এর আগে ঠিক শ্যানপাড়া পর্বতার এই জায়গাটাতেই ওনাদের যে চেকার আছে, চেকারকে কোপানো হয়েছিল। ওনারা অভিযোগ করছেন যে নেসার নামে একজন কথা বলছেন, যিনি এই গত 5ই আগস্টের পর থেকেই এই পরিবহনে চাঁদাবাজির কথা বলছিলেন এবং নেসারের যেই অডিও কল এবং ভিডিও, একটি অডিও কল আলিফ পরিবহন থেকে আমাদের দেওয়া হয়েছিল এবং তার একটি ছবিও দেওয়া হয়েছিল এবং সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা আজকে সকালবেলা এই ঘটনার পরে বলছেন যে এই যদি তাদেরকে চাঁদা দেয়া না হয় তাহলে এর চেয়েও বড় ঘটনা ঘটাবেন বলে তারা বলছেন। এইখানে আমরা এই পরিবহনের যে চালক ছিল, চালকের সাথে এবং ওই সময় যে সুপারভাইজার ছিল, সুপারভাইজারের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। চালক এবং সুপারভাইজার আমাদের যেটি জানিয়েছেন যে তাদের 2টি রিভলভার দিয়ে তাদের কোমরে ধরে গাড়িটাকে থামতে বাধ্য করা হয় এবং মিরপুর 10 নম্বর থেকে এই সন্ত্রাসী গ্রুপের একজন ওঠেন এবং মিরপুর 12 শ্যানপাড়া পর্বতার যে জায়গাটি আছে সেই জায়গায় ওইখানে তাদেরকে গাড়ি থামাতে বাধ্য করা হয় এবং এই মালিক পক্ষের যে যারা আছেন এখানে ম্যানেজার পোস্টে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে এর আগেও বারবার তাদেরকে বিভিন্ন সময় ফোন করে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ফোন করে চাঁদা চাওয়া হচ্ছিল এবং এখানে বলছিলেন যে যারা আসছে তারা যাত্রীদের নামিয়ে দিয়ে, ড্রাইভার অ্যাসিস্ট্যান্টকে নামিয়ে দিয়ে এখানে কেরোসিন ঢেলে এই আগুনটি দেন এবং সেই আগুনে এই গাড়িটি আসলে ভস্মীভূত হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে গুলি করা যে ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট যে বলছেন যে ভেতর থেকে এই 2টি গুলির চিহ্ন দেখা যাচ্ছে। তবে পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে আমাদের কাছে কিছু বলেনি। আমরা তার কাফরুল থানার সামনে আছি, আশা করি এর বিষয়ে আপডেট জানা যাবে।
সহকর্মী আরাফাতুর রহমান জানাচ্ছিলেন মিরপুর থেকে। টানা ছুটিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান এবং মৌলভীবাজারের দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। টানা ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা জড়ো হয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে সমুদ্র পাড়ে ছুটে গেছেন অনেকে। সৈকতের পাশাপাশি হিমছড়ি, ইনানি, টেকনাফ সহ মেরিন ড্রাইভে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। কক্সবাজার ঘুরতে আসছি, তো এখানে এসে তো অনেক এক্সাইটেড, অনেক খুশি। আমরা আসছি সিলেট থেকে, আর আমাদের সবারই কলেজ স্কুল এগুলোর ছুটি আছে, তো সব বন্ধুরা মিলে আসলাম ঘুরতে। কুয়াকাটা সৈকতেও ছুটির আনন্দে মেতেছেন লাখো পর্যটক। লেম্বুর বন, শুটকিপল্লী, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে ভিড় করছেন তারা। কুয়াকাটা এসেছে, খুবই ভালো লাগে। ঢেউ, আজকের আবহাওয়াটা একটু খারাপ ছিল। ঢেউ, বিচ, সব প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরো সুযোগ পাই, আমি আবার আমার পরিবারের সাথে কুয়াকাটা ঘুরতে আসবো। ছুটির আমেজ বান্দরবানেও। পাহাড়, সবুজ প্রকৃতির টানে জেলার নীলাচল, চিম্বুক পাহাড় সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। অনেক সুন্দর লাগলো, আর সাইডেও গেছিলাম। তারপর এখান থেকে মেঘলা নীলাচলতে আসেছি, এখানে যাব। বান্দরবান জেলার যে দুর্গম এলাকাগুলো আছে, যে স্পটগুলো আছে, সেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের, জেলা পুলিশের সমন্বয়ে আমরা তদারকি ডিউটি করে যাচ্ছি। চা বাগান ঘেরা অপার সৌন্দর্যের শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, এবার ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটক বেড়াতে এসেছেন এখানে। চা বাগানে প্রবেশ করতে চায়, এই ক্ষেত্রে একটা নির্ধারিত নিয়ম আছে, এই নিয়মগুলো মেনেই আসলে মানে যেতে হয়। আমরা এই দিকটাও দেখছি যাতে করে উভয় পক্ষেরই কোনো ধরনের ক্ষতি না। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রাকৃতিক সৌন্দর্য আর উৎসবের উচ্ছ্বাসে নতুন প্রাণের সঞ্চার হয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কক্সবাজার থেকে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই লম্বা ছুটিতে কক্সবাজারে কেমন ভিড় দেখছেন পর্যটকদের এবং সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কেমন? দুর্গাপূজা ছুটির সাথে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার সাপ্তাহিক যে ছুটি সেটা যুক্ত হওয়ার কারণেই পর্যটকদের সমাগম অনেকটা বেশি হয়েছে। গতকালকে এবং গত পরশু দিন বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকে কোনো বৃষ্টি দেখা নেই। পর্যটকরা অনেক বেশি। আমি সকাল থেকে সমুদ্র সৈকত এলাকায় আছি, এখানে পর্যটকদের সমাগম আমরা দেখতে পেয়েছি। বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রে স্নান করছে। শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এখানে বিভিন্ন দর্শনীয় স্থানীয় তারা ভিড় করেছে আমরা দেখেছি। এবং পাশাপাশি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভের বিভিন্ন পয়েন্টেও তারা বিনোদনের আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি এখানে মহেশখালী দ্বীপ, রামুর বৌদ্ধ মন্দির, চকরিয়ার সাফারি পার্ক, এই সমস্ত এলাকায় কিন্তু পর্যটকদের সমাগম করতে দেখেছে। এবং সবকিছু মিলে আসলে যারা অতিরিক্ত পর্যটক যখন আসে বিভিন্ন দিবসে, তখন তাদের আসলে এখানে নিয়ন্ত্রণ করবা বা তাদেরকে সেবা দেওয়ার জন্য অনেকটা হিচড় খেতে হয় প্রশাসন থেকে। তবে এর আগে কিন্তু সমস্ত প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল। আমি কথা বলেছি কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে সমুদ্র সৈকতে কোনো ধরনের পর্যটক হয়রানি শিকার হতে যাতে না হয় এবং তারা এখানে সাদা পোশাকি গোয়েন্দা সংস্থার নজরদারিতে বাড়ানো হয়েছে। পাশাপাশি এখানে র্যাবের সদস্যরা রয়েছেন, টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সদস্যরা রয়েছেন, সেই সাথে এখানে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর টহল টিম রয়েছে। তো যখন অতিরিক্ত চাপ সামাল দেওয়ার জন্য আসলে এখানকার যারা হোটেল ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং পর্যটকদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও করেছেন। ইন হাউস যারা গেস্ট রয়েছে তাদেরকে নিজস্ব হোটেলে। এবং যে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু কক্সবাজারে আসার জন্য আকাশপথ, সড়কপথ এবং রেলপথ রয়েছে, এই সমস্ত রেলপথে যাতে নির্বিঘ্নে তারা আসতে পারেন সেই জন্যই কিন্তু সর্বোচ্চ জায়গায় সতর্কতা অবস্থায় অবলম্বন করা হয়েছে। তবে 400 থেকে চেয়ে বেশি হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে, সবকটি কক্ষে কিন্তু পরিপূর্ণ রয়েছে এবং যাতে হোটেলে অতিরিক্ত ভাড়া কিংবা রেস্টুরেন্টে অতিরিক্ত গলাকাটা ব্যবসা করতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন কক্সবাজার এলাকায়। তৌফিকুল থাকবেন আমাদের সাথে। সহকর্মী হিমেল চাকমা আছেন রাঙামাটিতে, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। হিমেল, রাঙামাটিতে আসলে পর্যটকদের ভিড় কেমন এবং সেখানে হোটেলগুলোতে কি কোনো বেশি ভাড়া আদায়ের অভিযোগ আছে কিনা, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন?
রাঙামাটির যে পর্যটনের যে অবস্থা সেটা হচ্ছে এখন যেহেতু দুপুর সময় চলছে, যার কারণে এখানে আমরা বুঝতে পারবো যে বিকাল অর্থাৎ 3টার পরে অর্থাৎ 4টার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ টুরিস্ট এখানে এসেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে বিগত সময়ে যে খাগড়াছড়িতে যে সহিংসতার ঘটনার পরে রাঙামাটিতেও কিন্তু এর কিছুটা প্রভাব পড়েছে, কারণ এই সময় আমরা দেখি যে প্রতি বছর অর্থাৎ রাঙামাটি ভ্রমণের উপযুক্ত সময় কিন্তু হচ্ছে এই সময়টা, কারণ এখানে পাহাড়ের যে প্রকৃতি, কাপ্তাই হ্রদের যে পানির টইটম্বুর সবকিছু মিলে এখানকার যে নাতিশীতোষ্ণ আবহাওয়া সবকিছু মিলে এই সময়টা আসলে প্রচুর বেস্ট একটা সময় টুরিস্টদের জন্য। তো আমরা দেখেছি যে আসলে বিগত যে সময় অর্থাৎ গত এক সপ্তাহ আগে কিন্তু রাঙামাটিতে যে টুরিস্ট হোটেল মোটেলগুলো সেগুলোতে আমরা দেখি যে প্রায় 100% বুকিং হয়েছিল, বাট খাগড়াছড়ির যে সহিংসতার কারণে এখানে সেই বুকিং প্রায় অর্ধেকের মতো কিন্তু বাতিল হয়ে যায়, যার কারণে এখন রাঙামাটিতে টুরিস্ট বলা যায় যে আসলে তুলনামূলক কম। তবে যেহেতু পরিস্থিতি সাবেক হয়ে আসতেছে কিন্তু এখনো পর্যন্ত টুরিস্ট কিন্তু রাঙামাটিতে কিন্তু আমরা আগমন দেখতে পাচ্ছি। বিকাল নাগাদ যেহেতু রাঙামাটির যে টুরিস্ট স্পটগুলো আমি যদি বলি ঝুলন্ত সেতু এলাকা, পলয়েল পার্ক, বার্গি লেক থেকে শুরু করে রাঙ্গাদ্বীপ থেকে যে সমস্ত যে রয়েছে সেগুলো আসলে মূলত যে টুরিস্ট স্পটগুলো আসলে মূলত টুরিস্ট ভরপুর থাকে। তো এই যে সময়টা আমরা যদি বলি যে আসলে বিকাল নাগাদ আমরা বলতে পারবো যে কি পরিমাণ টুরিস্ট এসেছে। তবে হোটেল যারা ম্যানেজার আছেন তাদের সাথে আমরা কথা বলি যে তারা জেনে এসেছে তাদের যে বুকিং সংখ্যা হচ্ছে 50+। তো একটা বিষয় ভাড়া আদায়ের যে অভিযোগ, আসলে রাঙামাটিতে বিগত সময়ে আসলে এই ধরনের বড় ধরনের কোনো অভিযোগ নাই যে ভাড়ায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, কোনো দোকানের থেকে কোনো টুরিস্টদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, পাশাপাশি যে যানবাহনগুলো সবকিছু মিলে আসলে রাঙামাটিতে যে একটা টুরিস্টদের জন্য টুরিস্ট বান্ধব পর্যটন বলা হয় এলাকা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে। তো মোটামুটি এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে টুরিস্টদের সর্বশেষ অবস্থা। রাঙামাটি এবং কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বঙ্গোপসাগরে মাছ ধরার কাঠের ট্রলারে বসানো হয়েছে অবৈধ ট্রলিং সিস্টেম। এসব ট্রলারে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ শিকারের কারণে ধ্বংস হচ্ছে মাছের রেণুপোনা সহ জীববৈচিত্র্য। স্থানীয় জেলেরা এসব ট্রলারের বিরুদ্ধে সরব থাকলেও হাইকোর্টের রিট পিটিশনের কারণে পদক্ষেপ নিতে পারছে না মৎস্য বিভাগ। বেশ কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। এজন্য অবৈধ ট্রলিং বোটকে দায়ী করছে জেলেরা। কাঠের তৈরি ছোট ট্রলারকে অবৈধভাবে রূপান্তর করা হয় যান্ত্রিক ট্রলিং ট্রলারে, যুক্ত করা হয় ছোট ফাঁসের বেহুন্দি জাল। গত 5 বছরে অসাধু কিছু ব্যবসায়ীরা প্রায় 300টি ট্রলারে এভাবে অবৈধভাবে স্থাপন করেছে ট্রলিং সিস্টেম। এর মাধ্যমে সাগরের বুকে নীরবে চলছে এক ধ্বংসযজ্ঞ। এসব ট্রলার বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেও সমাধান পাচ্ছেন না স্থানীয় জেলেরা। ওই জায়গায় যখন গুড়া মাছ, বড় মাছ, যে কোনো যাবতীয় মাছের বাচ্চা সবই ট্রলিং ঢোকে। ট্রলিং এ মাছ সব মারিয়ে গেছে, আমরা কোনো মাছ পাই না। আমরা 2-3বার সাগর গেছি, আমরা না খেয়ে মরতে আছি। কোস্টগার্ডের কয়েকটি অভিযানের পর মহিপুর ও পাথরঘাটা হতে হাতে গোনা কয়েকটি ট্রলার সিস্টেম থেকে ট্রলিং সিস্টেমকে অপসারণ করেছে মালিকরা। তবে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, এখনো সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছেন অনেক ট্রলার। এইভাবে যদি চলতে থাকে ট্রলিং, তাহলে দেখা যায় পরবর্তী প্রজন্ম বা 5 বছর পরে আসলে কোনো মাছ থাকবে। ওই জালগুলি যদি বন্ধ হয় তাহলে আমি মনে করি মাছের প্রজনন বাড়বে। এদিকে হাইকোর্টে রিট পিটিশনের কারণে এসব ট্রলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। আমরা যেহেতু তিনটা আপনার আমাদের রিট রয়েছে, যার জন্য আমরা এই ট্রলারগুলোর বিরুদ্ধে বর্তমানে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বিব্রত বোধ করছি। আমরা এই বিষয়ে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর তারা সজাগ রয়েছে। তারা এই মামলাটিকে আমাদের স্টে করার প্রক্রিয়ায় রয়েছেন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ সব ট্রলিং ট্রলার বন্ধের কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা প্রান্তিক জেলেদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাঁচামরিচের দাম আবারও 300 টাকা ছাড়ালো। বিক্রেতারা বলছেন পূজায় আমদানি বন্ধ আর টানা বৃষ্টির কারণে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া সবজির দামও চড়া, বেড়েছে পেঁয়াজ, মুরগির দামও। এদিকে দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা, বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা।
3 দিন আগেও কাঁচামরিচের দাম ছিল 200 টাকা কেজি। শুক্রবার সেটি 1 লাফে পৌঁছালো 320 টাকায়। পূজার ছুটিতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। ন্যূনতম দাম ছিল, এখন মানার দামটা আরো বাড়তে আছে। কালকে মরিচ হয়ে যাবো 400 উঠবে, 320 টাকা কেজি। আর কাস্টমার 10 টাকা দেন, এত দাম। আমি কালকে নিয়েছি মিরপুর দাম 1200 টাকা, আজকে 1400। এদিকে বাজারে সবজির দামও চড়া। 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। করলা 60 টাকা, পটল 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকায়। টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতারা। পেঁপে 20 টাকা, সিসিঙ্গা 40 টাকা, পাতাকপি 40, পটল 40, কুমড়া 80 টাকা, বটবুটি 80 টাকা, আজকে জালি 30 টাকা। হইলো এই 2 দিনেই হিন্দুকে পূজা গেছে, বিশ্বদের কাছে দাম বেশি গেছে, এত দাম দিয়ে দাম পোষানো যাবে না আমাকে। কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। যেখানে আধা কেজি নিচ্ছি এখানে 1 পোয়া নিচ্ছি, আর রসুন যেখানে পেঁয়াজ 5 কেজি নিচ্ছি এখানে 3 কেজি নিতেছি। এখন উপায় নেই, এত দাম বাড়ছে। অন্য নিচে যেমন 180 টাকা, আর মাছের দামও বেশি। মাছ তরকারির দামও প্রত্যেক জিনিসের দাম বেশি। সবজির দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে চাল ও ভোজ্য তেলের দাম। এদিকে বাজারে সরকারি তদারকি বাড়ানোর তাগিদ বাজার সংশ্লিষ্টদের। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী 25 অক্টোবর পর্যন্ত নদী সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় পিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিনের জন্য শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় নদী সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত এবং মজুত নিষিদ্ধ। মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রম হিসেবে পরিচিত চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার বিভিন্ন এলাকায় চলছে প্রচার। এই সময় কাজ না থাকায় জেলেদের 25 কেজি করে চাল দেবে সরকার। বরাদ্দ পেতে সঠিকভাবে তালিকা তৈরির দাবি জানিয়েছেন জেলেরা। 12 কেজি ভাই, কেউ 17 কেজি ভাই, কেউ 18 কেজি ভাই, মুখ সে ভাই 20 কেজি। এই ছেলে তো আমার সংসার। বাজারে তো আনুষঙ্গিক বহুত টাকা খরচ হয়, আর 22 দিনে যদি আর 2000 টাকা করে দিতে প্রতিজনকে, তাহলে একটা মানানসই ছিল। এই অবদানটা দেয় অরিজিনাল জেলে যারা, তারা ঠিকমতো পায় না। অভিযান সফল করতেই প্রশাসনের সঙ্গে কাজ করবে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলে পল্লীগুলোতে লিফলেট বিতরণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় করা হয়েছে মাইকিং। প্রতিবারের মতো যে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর যে ইলিশের যে মাছ ধরা বন্ধ বিষয়ে আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারবো, এবং আমাদের যে ইলিশের যে উৎপাদন, যে ধারাবাহিকতা, এটা আমরা ধরে রাখতে সক্ষম। পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, মাইকিং চলছে। মোটামুটি আমাদের প্রিপারেশন আছে। আমরা আশা করি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা মা ইলিশ রক্ষা করতে পারবো। ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছরের কারাদণ্ড, 5000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কালীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে টঙ্গী খোরাশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটি দেওয়াপাড়ার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অলিউল্লাহ এবং অজ্ঞাত একজন সিএনজির যাত্রী মারা যায়। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন, জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে। এছাড়াও পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ছুটির দিন সকাল থেকে মেঘলা রাজধানীর আকাশ, সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারা দেশে একই অবস্থা বিরাজ করছে।
আবহাওয়া অফিস বলছে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন। 10 দিন বৃষ্টিপাত সব জায়গায় কম বেশি আছে এবং এটা ওই যে আপনারা যে বলবেন ডিপ্রেশনের আকারের জন্য তা না, ডিপ্রেশনের জন্য এটা কিছুটা 5-6 তারিখে হবে, তারপরে যে বৃষ্টিটা হবে এটা মনসুন যে বিদায় নেবে তার আগে যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের কারণে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ বা 6 তারিখের দিকে যে বৃষ্টিপাত রংপুরের দিকে ওখানে বৃষ্টিপাতটা মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে বহাল থাকবে 3 নম্বর সতর্ক সংকেত। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা করছে আবহাওয়া অফিস। বর্তমানে আমাদের সমস্ত সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং এটার কারণ ছিল ওই গতকালকে যেটা বললাম একটা সিস্টেম ছিল ল্যান্ড ডিপ্রেশন এবং এটার কারণে এবং এটা আজকে থাকবে এবং আগামী সকালে এটা আমাদের ওয়েদারের অবস্থা দেখে এটা তুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।